সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। যে বিষয়গুলো তোমাদের আমরা নানাভাবে বলার চেষ্টা করছি সেগুলো নিশ্চয়ই তোমরা হাতে কলমে করছো, অঙ্ক করছো, যোগ বিয়োগ গুণ ভাগ সব হাতে কলমে করছো, বিজ্ঞানের নানা মজার পরীক্ষা করছো তো? তো চলো আজকে আমরা যে যে বিষয়গুলো তোমাদের নিয়ে বলবো সেগুলো একটু বলে নিই। আজকে প্রথম শ্রেণীর আমরা একটু বাংলা পড়বো, বিভিন্ন নদ নদীর গল্প যে তোমাদের একটি বইয়ে আছে, কতগুলো নদীর কথা আমরা তোমাদের বইয়ে আছে সেগুলো ঠিক ঠিক করে আমরা শূন্যস্থান পূরণ করব। আজকে আমরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য ইংরেজি যে টেন্সের আলোচনা চলছে সেই অংশটা জানবো সাহেব স্যারের কাছে, এবং পঞ্চম শ্রেণীর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা শিখছি ভগ্নাংশের, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের পারস্পরিক রূপান্তর, সেটা আমরা আজকে হাতে কলমে ভালো করে বুঝে নেব। তাহলে চলো আজকে আমরা আমাদের আসর শুরু করি তোমাদের ছোট্ট বন্ধু প্রিয়া মোদকের একটি ছড়া নাচ দিয়ে। নমস্কার, আমার নাম প্রিয়া মোদক। আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি তোমাদেরকে একটি কবিতা বলে শোনাচ্ছি। মুনিরাম মুন্সি কমরেতে ঘুনসি, নাক দিয়ে সাক্ষা কোনো এ ধাক্কা, টিভি ভেঙে উই ধর, মই দিয়ে সই কর, যত হেঁটে চলেছে তত হেঁটে চলেছে। ভালো লেগেছে? চলো এরপর আমরা চলে যাই তোমাদের প্রথম শ্রেণীর বাংলা পড়ায়। ওখানে আমরা বিভিন্ন যে নদীর কথা আছে, নদীগুলো আমরা কোনটার কি নাম চলো একটু বুঝে নিই। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের যে প্রথম শ্রেণীর আমার বই আছে সেই আমার বইয়ে দেখো এই যে 242 পাতা, এই অংশটা তো আমরা আগের দিন পড়েছি। এরপর আমরা চলো বাংলার নদীগুলোর যে এই যে অংশটা তোমাদের রয়েছে, এখানে বিভিন্ন ছকে বাংলার বিভিন্ন নদী, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর কথা এখানে আছে। তো সেই নদীগুলো আজকে আমরা
কোনটা কি নাম সেটা এখানে আমরা পূরণ করব এবং তারপরে আমরা একটু নদীগুলোকে দেখব, নদীগুলো দেখতে যাব। তাহলে চলো আমরা একে একে শুরু করি। প্রথমে রয়েছে তয়কার, তারপরে ফাঁকা দিয়ে দন্তস্বয়াকার। এটা হচ্ছে একটা নদী, সেটা হচ্ছে তোরসা। তার মানে আমরা এখানে র লিখে দেব, তোরসা। তাহলে তোমরা লিখে ফেলো তোরসা। তাহলে আমরা একটা নদী পেয়ে গেলাম, তোরসা। আচ্ছা, তারপরের নদীটা কি? তারপরে দেখো রয়েছে হ, ল আর একটা ফাঁকা। এই ফাঁকাতে কি বসবে তোমরা অনেকেই জানো। এই ফাঁকাতে বসবে দয়ে হস্যি দি, হলদি। এই হলদি নদী, এটাও একটা নদী, হ ল দয়েশ্বী। তাহলে আমরা দুটো জেনে গেলাম, একটা হচ্ছে তোরসা আর একটা হচ্ছে হলদি। তাহলে চলো এরপর আমরা পরেরটা যাই। এখানে দেখো রয়েছে জ, ফাঁকা, ঢয়াকার, ফাঁকা। তাহলে এখানে আমাদের হবে কি বলতো? জল ঢাকা, জল ঢাকা। তাহলে এখানে ল লিখবো এবং ঢয়াকারের পরে তাহলে বর্গের জল জল আর ঢয়াকার কয়াকার ঢাকা, জল ঢাকা। তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম, একটা হচ্ছে তোরসা, একটা হচ্ছে হলদি আর একটা হচ্ছে জল ঢাকা। এর পরের নদীটা তোমরা জানো, খুবই সহজ, অ, ফাঁকা, অন্তস্থ। তাহলে এখানে কি হবে না আমরা জানি, এখানে হবে অজয়, অজয় নদী। আচ্ছা, তারপর দেখো কংসাবতী, কংসাবতী। ক আছে, অনুস্বার আছে, তয় দীর্ঘী। তাহলে এখানে আমাদের দুটো জায়গা ফাঁকা রয়েছে। তাহলে তোমরা লিখে ফেলো, এইখানে হবে কংসা, দন্তস্বয় আকার সা দাও, কংসা আর বতী। তাহলে আমার হয়ে গেল কংসাবতী। এরপরের যে নদীটা রয়াকার আছে, ফাঁকা, ফাঁকা, ক। তাহলে এখানে আমরা বসাবো রায়ডাক, রয়াকার অন্তস্থ ডয়াকার ক। তাহলে তোমরা একটা জায়গায় অন্তস্থ, প্রথমে রয়াকার অন্তস্থ আর ডাক, ডয়াকার ক, রায়ডাক। তাহলে আমরা আরেকটা নদী পেয়ে গেলাম, রায়ডাক। এরপর দেখো এই যে কবিতা নদীটা রয়েছে, এটা কি বলতো? লয়ে হস্যি দেওয়া রয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো এই নদীটা হচ্ছে পিয়ালি। আমরা লিখে ফেলি, লেখো পয়সী পি, অন্তস্তয়াকার পি, অন্তস্তয়াকার আ, পিয়া, এবং তারপর কি হবে? লয়ে হস্যি লি। তাহলে আরেকটা আমরা পেয়ে গেলাম পিয়ালি, এটাও একটা নদী। আচ্ছা, এরপর তাহলে এইদিকে বাঁ দিকের গুলো হয়ে গেল। চলো আমরা এরপরে ডান দিকের গুলো শুরু করি। তো এই যে নদীটা ক, ফাঁকা, ফাঁকা, অন্তস্তয়াকার, এটা কি হবে বলো তো? এটা হবে করতোয়া। তাহলে এখানে আমরা লিখব ফাঁকা জায়গাটায় র, কর আর তো, তোয়া, তয়ে ওকার তো, করতোয়া। তাহলে এটাও একটা নদী। তাহলে দেখো বাংলায় কত রকমের নদী আছে। এই নদীগুলো কিন্তু আমাদের একটা অন্যতম সম্পদ, প্রাকৃতিক সম্পদ। এই নদী যদি সুস্থ না থাকে, নদী যদি ভালো না থাকে, আমরা কিন্তু ভালো থাকবো না। সবাই আমরা ভালো থাকতে গেলে নদীকে, পুকুরকে সুস্থ রাখতে হবে। অর্থাৎ সেখানে নোংরা ফেলা চলবে না, মানে বিভিন্ন ধরনের যে কলকারখানা থেকে নোংরা ফেলা, বিভিন্ন প্লাস্টিক ফেলা, বিভিন্ন ধরনের আবর্জনা ফেলা, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। কারণ নদীগুলো কিন্তু অনেকের ঘর। কার ঘর বলো তো? কত মাছেদের ঘর, কত ছোট ছোট পোকামাকড়, কত ধরনের সাপ, কত ধরনের ব্যাঙ, কত ধরনের জলজ প্রাণী, তাদের কিন্তু ওটা ঘর। তাহলে সেই নদীগুলোকে আমাদের ভালো রাখতে হবে। তাহলে এবারে এই যে দন্তস্ব অনুস্বার সং, দন্তস্ব অনুস্বার সং, এরপরে লেখো কয়কার কো, সংকোষ, কয়ে ওকার কো দিয়ে দাও, সংকোষ। সংকোষটাও একটা নদী। তাহলে আমরা আরো জেনে গেলাম। আচ্ছা, এরপরে যে নদীটা, সেটা খুবই একটা বড় নদী, বাংলার একটা বিখ্যাত নদী,
সেটা হচ্ছে ভাগীরথী। ভাগীরথী, থয়ে দীর্ঘী, ভাগীরথী। দাঁড়াও আমি ঠিক করে লিখে ফেলি, ভাগীরথী। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরাও লিখে ফেলো ভাগীরথী। আচ্ছা, তাহলে তারপরের নদীটা কি? দেখো তোমাদের এখানে রয়েছে রয় দীর্ঘ প রূপ, পটা নেই, তাহলে এইটা রয় দীর্ঘ ফাঁকা দন্ত নয়াকার ফাঁকা ফাঁকা মূর্ধন্য, তাহলে এটা হচ্ছে রূপ নারায়ণ। তাহলে রয় দীর্ঘ প রূপ, রূপ নারা, দন্ত নয়াকার না, রয়াকার রা। আচ্ছা আমরা একটু দূরে লিখি, রয়াকার রা নারা, আর অন্তস্থ মূর্ধন্য রূপ নারায়ণ। তাহলে এটাও একটা আমাদের বাংলার একটা বিখ্যাত নদী, রূপনারায়ণ। ঠিক আছে, এটাকে কিন্তু নদ বলা হয়। আচ্ছা, তারপরের নদীটা কি না, তারপরের নদীটা হচ্ছে ইছামতি। ইছামতি, হ্যাঁ, হর্ষই ছয়াকার ইচ্ছা, তাহলে লেখো হর্ষই ছয়াকার ইচ্ছা, আর ম দিয়ে তারপরে তয়ে দীর্ঘী মতি, ইচ্ছামতি। তাহলে দেখো তোমরা সুন্দর করে বইয়ে যদি তোমাদের আছে বইয়ে লিখে নাও, আর না হলে কোনো খাতায় পরপর কবিতাগুলো লিখে নাও, এই নদীর নামগুলো লিখে নাও। আচ্ছা, তারপরের কবিতাটা এই নদীটা দেখো, তারপরের নদীটা হচ্ছে কি মাতলা, ময়াকার ত লয়ে আকার, মাতলা, মাতলা নদী। এরপর আর আমার পড়ে রইল চারটে নদী। একটা হচ্ছে এই দেখো দয়াকার দা দিয়ে ফাঁকা রয়েছে দ র, দামোদর। দামোদর এটাও আমাদের বাংলার এক বিখ্যাত নদ, দামো দিয়ে দর দর, দামোদর। তাহলে তোমরা লিখে ফেলেছো নিশ্চয়ই দামোদর। তাহলে দেখো এরপরের নদীটা কি রয়েছে, কয়কার ফাঁকা ঘয়াকার হস্যই, কে ঘাই। তাহলে এখানে তুমি বসিয়ে দাও কেলে ঘাই, কে লে, লয়ে একার বসিয়ে দাও, কয়কার লয়ে একার কেলে বসিয়ে দাও, কয়কার লয়ে একার কেলে, কেলে ঘাই, কেলে ঘাই। ঠিক আছে। এরপরে দেখো নিচে আর দুটি নদী রইল, একটা হচ্ছে কা ল বর্গের জয়াকার দিয়ে তারপরে হবে দন্ত নয় হস্যি, কালজানি। তাহলে তোমরা লিখে ফেলো, এখানে আমরা লিখে ফেলি, আমরা এখন এখানে আমরা কম্পিউটারের সাহায্যে লিখছি, তোমরা পেন দিয়ে খাতা পেন দিয়ে লিখে ফেলো। এখানে আমরা বসালাম কালজানি, কালজানি। আর সব শেষে আমাদের যে নদীটা রয়েছে সেটা হচ্ছে কি কোপাই, সেই নদীটাকে আমরা বলবো কোপাই। তাহলে আমরা এতগুলো নদী আজকে জেনে গেলাম, সেই নদীগুলোর নামগুলো জেনে গেলাম। তাহলে আমরা সব নদীগুলোর নামগুলো পর চলো একটা জায়গায় সুন্দর করে আমার সাথে আরেকবার তোমরা লিখে ফেলো। তাহলে এই এতগুলো নদী আমরা পেয়ে গেলাম এবং এই নদীগুলো জানলাম। তো চলো এরপর আমরা চলে যাই সাহেব স্যারের কাছে। তিনি তোমাদের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে টেন্স বিষয় নিয়ে আলোচনা করছেন, আজকে ওনার আরেকটি ক্লাস। চলো আমরা বুঝে নিই ভালো করে টেন্স বিষয়টা। গুড মর্নিং, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবো। এই ক্লাসটা হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য। সবাই তৈরি তো? তাহলে চলো শুরু করি আজকের পড়া। দেখো, আজ আমরা পড়ব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগে দেখে নিই যে এর সংজ্ঞা কী হবে, কীভাবে বুঝবো যে একটা বাক্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বাক্যের মধ্যে স্থিত ক্রিয়াপদ, বাক্যের মধ্যে স্থিত ক্রিয়াপদের দ্বারা যখন কোনো
যখন কোনো ব্যক্তি বা বস্তু যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কাজ করিতেছিল বোঝায়। আর সেটা কি থাকবে? কোনো সময় ধরে যদি কোনো সময় ধরে কোনো কাজ করিতেছিল বোঝায় তখন ওই বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস CONTINUOUS পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। তাহলে যখন আমি কি বুঝবো না, বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ থাকবে সেটা দ্বারা কোনো কাজ করিতেছিল বোঝায় কোনো সময় ধরে, তখন ওই বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। আর দেখো, আমরা পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখনও ছিল কোনো কাজ করিতেছে বোঝায়, তখনও সময় ধরেছিল, কিন্তু এখানে করিতেছিল বোঝাবে আর সময়ও থাকবে, দুটোই থাকবে। এবার দেখো উদাহরণ কি হতে পারে। উদাহরণ যেমন ধরো, আমি একের দ্বারা একটা উদাহরণ লিখছি। দেখো, ইট had been raining, RAINING, it had been raining since 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 5 p.m. It had been raining since 5 p.m. এর মানেটা কি না, বিকেল 5টা থেকে বৃষ্টি পড়ছে। এর মানেটা কি হচ্ছে, বিকেল 5টা হইতে বৃষ্টি পড়িতেছিল। বিকেল 5টা হইতে বৃষ্টি পড়িতেছিল। আরেকটা উদাহরণ তোমাদের বলে দিই, তারপরে দেখো দুয়ের দাগ। এটা দেখো বাংলা থেকে ইংরেজি করব। সিধু সকাল 7টা থেকে মাঠে কাজ করিতেছিল। সিধু সকাল 7টা থেকে মাঠে কাজ করিতেছিল। এটা দেখো ইংরেজি করব। তাহলে কে কাজ করিতেছিল? সিধু, SIDHU, সিধু। এবার দেখো হ্যাড বিন, সিধু হ্যাড বিন, কাজ করা ওয়ার্কের সঙ্গে ING,
Sidhu had been working in the field মাঠে কাজ করতেছিল সকাল 7টা থেকে since 7 am তো এখানে 7 am হবে Sidhu had been working in the field since 7 am তাহলে নিয়মটা কি হলো না সাবজেক্টের পরে had been আর তারপর ভার্বের সঙ্গে ing এটা মনে রাখতে হবে তাহলে দেখো নিয়মটা আমরা লিখে নিই সাবজেক্টের সঙ্গে প্রথমে সাবজেক্ট তারপরে had been তারপরে ভার্ব আর ভার্বের সঙ্গে ing আর লাস্টে অবজেক্ট এবার দেখো অবজেক্টে কি থাকতে পারে সিন্স সময়ের জন্য আমরা সিন্স দিয়েছি তাহলে দেখো সময়ের জন্য কি থাকতে পারে অবজেক্টের মধ্যে থাকতে পারে হয় সিন্স থাকবে নয় ফর থাকবে দেখো এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার সময় পড়েছিলাম হয় সিন্স নয় ফর আর তারপরে বাকি অংশটা থাকবে বাকি অংশ মানে অবজেক্টের বাকি অংশটা এটা থাকবে অবজেক্টের মধ্যে সিন্স বা ফর আর তারপরে বাকি অংশটা এবার দেখো সিন্স বা ফর কখন হবে এটা আরেকবার বলে দিই সিন্স হবে না যখন কোনো সময় থেকে বোঝাবে যেমন ধরো সকাল 7টা থেকে সিন্স 7 am বিকেল 5টা হইতে সিন্স 5 pm কিন্তু যদি সময় ধরে বোঝায় যদি বলি 1 ঘন্টা ধরে বা 2 মাস ধরে তাহলে তখন দেখো ফর হবে সেরকম একটা উদাহরণ আমি তোমাদের করে দিচ্ছি দেখো যদি বলি 3 মাস ধরে ছেলেটি 3 মাস ধরে ছেলেটি পড়িতেছিল 3 মাস ধরে ছেলেটি পড়িতেছিল তারপর ছেলেটি পড়িতেছিল দা বয় এবার দেখো কি হবে না সাবজেক্টের পরে হ্যাড বিন তারপরে দেখো পড়াশোনা করা স্টাডি STUDY তার সঙ্গে ING দ্য বয় হ্যাড বিন স্টাডিং ছেলেটি পড়িতেছিল দ্য বয় হ্যাড বিন স্টাডিং ফর 3 months MONTHS তাহলে দেখো এখানে 3 মাস ধরে ছিল ধরে থাকলে কোনো সময় ধরে বোঝালে আমরা ফর ব্যবহার করব আর কোনো সময় থেকে বোঝালে আমরা সিন্স ব্যবহার করব এই দেখো সময় থেকে যেমন দেখো সিধু সকাল 7টা থেকে মাঠে কাজ করিতেছিল সিধু হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স 7 am তাহলে এটা মনে রাখবো সময় থেকে বোঝালে সিন্স ব্যবহার করব আর সময় ধরে বোঝালে ফর ব্যবহার করব আর সাবজেক্টের পরে হ্যাড বিন আর ভার্বের ING আর তারপরে অবজেক্ট সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দেখো আমরা কতগুলো বাড়ির পড়া এবার করার চেষ্টা করব ঠিক এভাবেই যেমন করলাম সেভাবে বাড়িতে করব এই দেখো হোম টাস্ক ট্রান্সলেট ইনটু ইংলিশ
ইউজিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমি এগুলো ইংরেজিতে করব। এগুলো সবাই লিখে নাও। দেখো, একের দাগের 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছিল। 2, রঘু সকাল 6টা থেকে মাঠে কাজ করিতেছিল। 3, 7 মাস ধরে লোকগুলি বাড়িটি তৈরি করিতেছিল। 4, আমরা বিকেলে 4টা থেকে 5টা পর্যন্ত খেলিতেছিলাম। এগুলো সবাই লিখে নেবে। এই ক্লাসটি নিশ্চয়ই ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। পরের দিন তোমাদের আমি ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আবার শুরু করব। বাই বাই। তাহলে চলো এরপর আমরা চলে যাই পঞ্চম শ্রেণীর অঙ্কের ক্লাসে। আমরা মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এর পারস্পরিক রূপান্তর বুঝতে শুরু করেছিলাম। আজকে আমরা হাতে কলমে ভালো করে বিষয়টা আরো একবার বুঝে নেব। চলো শুরু করি ওই বিষয়টা নিয়ে ভালো করে বুঝে নেওয়া। বন্ধুরা, তোমরা তোমাদের আমার গণিত বইয়ের এই 110 পাতা বের করো। আমরা আগের দিন তোমাদের এই ভগ্নাংশের অংশটা অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা এইটা আমরা শিখেছিলাম। সেইটা থেকে আমরা আজকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার যে অংশটা সেইটা ভালো করে বুঝে নেব এবং এটা হাতে কলমে করার চেষ্টা করব। তাহলে চলো আগের দিন আমরা যেটা জেনেছিলাম সেটা তোমাদের একটু বলে নিই। আমরা জেনেছিলাম যে একটা গোটা বস্তুকে যদি আমরা 7 ভাগ করি, এই যে এই এক একটা ভাগকে আমরা জানি যে বলে 7 ভাগের 1 ভাগ। আমার আগের থেকে করা আছে, সেই জন্য আমি এটার উপরে পরপর বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা বস্তুকে সমান 7 ভাগ করে আমি এইরকম টুকরো পাই। এগুলোর এক একটা নাম আমি দিচ্ছি 7 ভাগের 1 ভাগ। এই দেখো, আমি কাগজকে কেটে কেটে করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে গোটা টুকরোটা, এটাকে আমরা 7 ভাগের 1 ভাগ বলি। তো এইরকম 7 ভাগের 1 ভাগ যদি আমরা নিই, মনে করো আমরা নিলাম 7 ভাগের 1 ভাগ, এখানে 7টা আছে, 8টা, 9টা এবং 10টা। ধরো এইটা, তাহলে এটাকে আমরা ভগ্নাংশের আকারে কিভাবে লিখব? এটাকে আমরা জেনে গেছি যে এটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখি। এটাকে আমরা ভগ্নাংশের আকারে যখন লিখি তখন লিখি যে 7 ভাগের 10 ভাগ, তাই তো? তো এই 7 ভাগের 10 ভাগটাকে আমরা এরকম ভাবে ভেঙে লিখতে পারি যে 10টাকে আমরা 7 যুক্ত 3 আর নিচে 7 এইভাবে লিখছি। তাহলে দেখো, আমরা 7 ভাগের 10 ভাগ, 7 ভাগের 10 ভাগ, তার মানে আমরা যখন এইভাবে নিচ্ছি 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের 5 ভাগ, 7 ভাগের 6 ভাগ আর 7 ভাগের 7 ভাগ। তাহলে এইটা আমি দেখতে পাচ্ছি একটা গোটা জিনিস হয়ে গেল। অর্থাৎ এইটা মানে একটা গোটা, যে কোনো একটা গোটা জিনিস। আর কত আমার পড়ে আছে? 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ আর 7 ভাগের 3 ভাগ আমার পড়ে আছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই ভগ্নাংশটাকেই আমরা এইভাবে লিখছিলাম যে 7 ভাগের 10 ভাগ মানে আসলে তার মানে দাঁড়ালো কি, যে গোটা একটা এবং তার সাথে 7 ভাগের 3 ভাগ। এটা আমরা আগে শিখে গেছি। তাহলে এটাকে আমরা বলি 1 পূর্ণ 7 ভাগের 3 ভাগ। তাহলে আমরা 7 ভাগের 10 ভাগ মানে পেয়ে গেছি একটা গোটা এবং 7 ভাগের 3 ভাগ। তাহলে এটাকে আমরা বলছি 1 পূর্ণ
7 ভাগের 3 ভাগ, অর্থাৎ 1 পূর্ণ মানে কি সম্পূর্ণ, গোটাটা। তার মানে এটাকে আমরা যদি আমরা একটু ভেঙে লিখি, তার মানে এটাকে আমরা বলতে পারি 7 ভাগের 7 ভাগ যুক্ত 7 ভাগের 3 ভাগ সমান এই 7 ভাগের 7 ভাগ মানে একটা গোটা, আর 7 ভাগের 3 ভাগ সমান 1 পূর্ণ 7 ভাগের 3 ভাগ। তাহলে এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ, আর এটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমরা আগের দিন শিখে গেছি। চলো আমরা আরো একটা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে নিই। তাহলে দেখো আরো একটা উদাহরণ দিয়ে চলো আমরা দেখে নিই। আমরা একটা গোটা জিনিস নিলাম, গোটা জিনিসকে যদি আমরা সমান 4 ভাগ করি, আমরা জানি যে এই গোটা জিনিসটাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই এক একটা ভাগকে বলে 4 ভাগের 1 ভাগ। গোটাটাকে যদি আমরা সমান 4 ভাগ করি তাহলে এক একটা ভাগকে বলে 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই যে তোমরা দেখছো এই প্রত্যেকটা ভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি যদি এরকম 5টা 4 ভাগের 1 ভাগ নিই, এই ধরো আমি 5টা 4 ভাগের 1 ভাগ নিলাম, এই তার মানে এটাকেই আমি ভগ্নাংশের আকারে লিখব 4 ভাগের 5 ভাগ। তাহলে এটা কি হলো? তাহলে দেখো এই যে একটা দুটো, এটা একটা 4 ভাগের 1 ভাগ, প্রত্যেকটাই 4 ভাগের 1 ভাগ। তার মানে একটা গোটা জিনিসকে সমান 4 ভাগ করে আমি এইরকম 5টা টুকরো নিয়েছি। যে টুকরোটা পাই এটাকে বলছি 4 ভাগের 1 ভাগ। একটা গোটা জিনিসকে যদি আমি 4 ভাগ করে সমান 4 ভাগ করি, তার একটাকে আমরা বলি 4 ভাগের 1 ভাগ। ঠিক এইরকম আমি যদি 5টা টুকরো নিই তাহলে আমরা পাচ্ছি 4 ভাগের 5 ভাগ। তাহলে এটাকে আমি 5টাকে কি বলতে পারি যে 4 যুক্ত 1 বলতে পারি। তাহলে আমি এটাই লিখলাম, 5টাকে আমি লিখলাম 4 যুক্ত 1, আর নিচে আমার হরটা যেমন আছে 4 রইল। তাহলে এটাকে আমি কি বলতে পারি যে 4 ভাগের 4 ভাগ আর 4 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে আমি আবার লিখে দিলাম এটাকে 4 ভাগের 4 ভাগ যুক্ত 4 ভাগের 1 ভাগ। এবারে তুমি দেখো এই 4 ভাগের 4 ভাগ মানেই কিন্তু 4 ভাগের 4 ভাগ মানেই একটা গোটা। এই দেখো আমি ঠিক গোটাটা পেয়ে গেলাম, গোটাটা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি যে 4 ভাগের 4 ভাগ মানে একটা গোটা, আর তার সাথে পড়ে আছে অর্থাৎ এই যে গোটাটা দেখো একটা গোটা হয়ে গেছে, তাই না? তাহলে গোটাটা আর তার সাথে 4 ভাগের 1 ভাগ, তার মানে এটাকে আমরা বলি 1 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। তাহলে এইটা আমরা শিখে গেছি। তাহলে এইটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তোমরাও লিখে ফেলো আমার সাথে। এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, আর এটাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ, তাই তো? এটা আমরা শিখে গেছি। তাহলে এরপর চলো আমরা এই যে অংশটা আছে, তাহলে এরপর উল্টো দিক থেকে আমরা কি বলতে পারি? তার মানে আমাকে এতক্ষণ আমি করলাম কি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। তার মানে তোমাদের এই যে বইয়ে কতগুলো অঙ্ক তোমাদের দেওয়া ছিল সেই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। আমি শেষ অঙ্কটা করে ফেলছি। এই যে ধরো এই অঙ্কগুলো আমরা আজকে চলো একটু হাতে কলমে বুঝে বুঝে করে নেব। তাহলে আমরা চলো শুরু করি এই অংশটা দিয়ে, যে 4 ভাগের 21 ভাগ। তার মানে এইরকম আমি যদি 21টা ভাগ নিই তাহলে কি পাবো? তাহলে চলো আমরা একটু অন্যভাবে বুঝে নিই। আমি তোমাদের কয়েকটা বর্গাকার কাগজকে 1 বলে ধরছি। এখানে যেমন এইটাকে 1 বলে ধরছিলাম, এরপরে আমি যেটা করব একটা কাগজের টুকরোকে একটা গোটা কাগজ ধরবো। আর এই অঙ্কটা করার জন্য আমরা এই গ্রাফ পেপার ব্যবহার করব। তো এই গ্রাফ পেপার থেকে আমি করছি কি, একটা গ্রাফ পেপার নিয়ে, এই গ্রাফ পেপারগুলোর 1 টাকা দাম, এগুলোকে বলে মিলিমিটারের গ্রাফ পেপার। অর্থাৎ এই প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার। তার মানে এই ধরো আমি এই 4টে ঘরকে নিয়ে একটা টুকরো কেটে নিচ্ছি। দেখো কিরকম করছি। এই আমি 4টে বর্গাকার কাগজ নিয়ে এই টুকরোটা কেটে নিলাম। তার মানে
এই দেখো, তার মানে এখন আমি ধরে নিচ্ছি যে এইটা গোটাটা মানে এই কাগজটা মানে এখন আমি ধরে নিচ্ছি এই কাগজটা আমার হচ্ছে একটা গোটা কাগজ, এইটা তাহলে এইটা আমার একটা গোটা কাগজ, তাই তো? তাহলে এই গোটা কাগজটা আমি যদি এটাকে আমি একটা গোটা কাগজ ধরি, তাহলে বলো তো যে এই কাগজটা আমার কতটা টুকরো হবে? অর্থাৎ এই যে আমি এখানে যে টুকরোটা পরের টুকরোগুলো করছি, এই টুকরোগুলোর কি নাম দেব আমি? এই যে টুকরোগুলো আমি পাচ্ছি, এই টুকরোগুলোর কি নাম দেব? তাহলে আবার ভালো করে জিনিসটা দেখো যে এটা যদি আমার একটা গোটা কাগজ হয়, এটা যদি আমার একটা গোটা কাগজ হয়, তাহলে এই টুকরোগুলোর কি নাম বলো? এই টুকরোগুলোর নাম আমরা বলতে পারবো, এই প্রত্যেকটা টুকরো হচ্ছে ছোট ছোট টুকরোগুলো, এইগুলো এক একটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে এটাকে আমরা বলবো 4 ভাগের 1 ভাগ। তাহলে এইটা 4 ভাগের 1 ভাগ, এইটাও 4 ভাগের 1 ভাগ। তাহলে এইরকম কটা টুকরো নিলে, এরকম কটা টুকরো নিলে এইরকমটা হবে বুঝতেই পারছো তুমি? কটা বলো? 4টে। তাহলে আমরা যদি এইরকম করি যে এই আমি ধরো এই একটা টুকরো হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এই টুকরোটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে চলো আমি এই যে বর্গাকার কাগজটা এইরকম আরো টুকরো করে নিই। তাহলে দেখো আমি এই যে কাগজের টুকরোগুলোর মতন আমি এইরকম যে কাগজের টুকরোগুলো দিয়ে তোমাদের বলেছি গ্রাফ পেপার দিয়ে তুমি আর্ট পেপার চিটিয়ে এরকম ছোট ছোট বিভিন্ন রঙের টুকরো বানাতে পারো। তাহলে আমি এইরকম কটা বানিয়েছি, দেখো কটা নিয়েছি, এই দেখো 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20 আর 1 21। তাহলে 21টা নিয়েছি, এখানে আমি 21টা এরকম ব্লক নিয়েছি। তাহলে এটাকেই আমরা এখন যে অঙ্কটা করছি হাতে কলমে, সেটা হচ্ছে এই যে তোমাদের বইয়ে রয়েছে 4 ভাগের 21 ভাগ সমান কত পূর্ণ কত ভাগের কত ভাগ। এই অঙ্কটা আমরা আজকে হাতে কলমে করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা শুরু করি। এই আমরা লিখলাম 4 ভাগের কত ভাগ রয়েছে? 21 ভাগ। তাহলে 4 ভাগের 21 ভাগ সমান, এই লম্বা করে আমরা একটা দাগ দিলাম। তাহলে দেখো আমি এখন 21টা টুকরো নিয়েছি, আমি জানি এইটা মানে হচ্ছে একটা গোটা। ভালো করে দেখো, এইটা এখন আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা গোটা এবং এই এক একটা ভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাই তো? কারণ এই গোটা জিনিসটাকে যদি তুমি 4 ভাগ করো তাহলে এরকম একটা টুকরো পাবে, তুমি তো বুঝতে পারছো। তাহলে দেখো এরকম 4টে টুকরো যদি আমরা একসঙ্গে করি তাহলে একটা গোটা পাচ্ছি নাকি? এই তো দেখো একটা গোটার মতো মিলে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার গোটা এবং এইটি হচ্ছে আমার 4 ভাগের 1 ভাগ। এইটা ধরে আমি অঙ্কটা এখন করছি। তাহলে আমার এইখানে এই যে টুকরোগুলো আছে, আমি মোট 21টা টুকরো নিয়েছি। তাহলে আমি দেখি কটা 4-এর দল করতে পারি। একটা 4, দুটো 4-এর দল, তিনটে 4-এর দল, চারটে 4-এর দল, 5টা 4-এর দল এবং একটা পড়ে রইল। তাহলে দেখো যেহেতু আমার গোটা জিনিসটাকে আমি 4 ভাগ করেছি, অর্থাৎ এখানে হর হচ্ছে 4, সেই জন্য আমি 4-এর দল কটা বানাতে পারবো দেখে নিচ্ছি। এটা যদি 5 হতো আমি 5-এর দল করতাম ওপরটা, এটা যদি 6-এর দল হতো 6 করতাম কিন্তু ওপরটা। তাহলে আমি কটা দল করতে পারছি? 4-এর একটা দল, দুটো দল, তিনটে দল, চারটে দল এবং 5টা দল, আর তার সাথে একটা। তাহলে দেখো 21কে আমরা এইভাবে ভেঙে লিখছি যে 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4, মানে 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20। আমরা জানি বারবার যোগ মানে হচ্ছে গুণ, তাই তো? গুণ মানে হচ্ছে
যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এবার দেখো, এবার আমরা এগুলোকে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়া ব্যাপারটা তোমাদের আগেই বলে দিই, তোমরা তো জানো যে আমরা এরকম আগে শিখে গেছি যে 2 ভাগের 1 ভাগের সঙ্গে যদি তুমি 2 ভাগের 1 ভাগ যোগ করো তাহলে তুমি এইভাবে লেখো নাকি যে 2 ভাগের দিয়ে উপরে 1 যুক্ত 1 সমান 2 ভাগের 2 ভাগ। তাহলে এবারে 2 ভাগের 2 আমি এখানে উল্টো দিকে করছি যে 2 ভাগের 2 ভাগটাকে দেখো আমি এইভাবে লিখে লিখে এইদিকে আসছি। আবার আরেকটা উদাহরণ দিয়ে দিই, আমরা লিখি নাকি যে 5 ভাগের 3 ভাগের সঙ্গে 5 ভাগের 1 ভাগ যোগ করব। তাহলে তখন আমরা এরকম করি না কি, তলায় 5 লিখে উপরে 3 যুক্ত 1 সমান 5 ভাগের 4 ভাগ। তাহলে আমরা এবারে উল্টো দিক থেকে লিখতে পারি নাকি যে 5 ভাগের 4 ভাগটাকে আমরা সমান লিখতে পারি নাকি যে উপরে 3 ভাগে 4 মানে 3 যুক্ত 1 দিয়ে 5 তলায় 5, তার মানে এটা আবার দাঁড়িয়ে গেল 5 ভাগের 3 ভাগ যুক্ত 5 ভাগের 1 ভাগ। এরকমটা আমরা লিখি তো, এটা লিখি তো। তাহলে এখান থেকে ঠিক এই জিনিসটাই আমরা উল্টো দিকে করছি। তাহলে দেখো এই ভগ্নাংশটা আমি তার মানে কি পেয়ে গেলাম, দেখো ভালো করে যে 4 ভাগের 4 ভাগ, এটাকে আমরা 4 ভাগের 4 ভাগ বললাম। এই যে 4 ভাগের 4 ভাগ একটা পেয়েছি, 4 ভাগের 4 ভাগ দুটো পেয়েছি, 4 ভাগের 4 ভাগ তিনটে পেয়েছি, 4 ভাগের 4 ভাগ চারটে পেয়েছি, 4 ভাগের 4 ভাগ পাঁচটা পেয়েছি। তার মানে আমরা এরকম লিখলাম 4 ভাগের 4 ভাগ যুক্ত 4 ভাগের 4 ভাগ দুটো যুক্ত এই যে এইটা এবারে লিখছি 4 ভাগের 4 ভাগ যুক্ত 4 ভাগের 4 ভাগ যুক্ত, তাহলে চারটে হলো 4 ভাগের 4 ভাগ যুক্ত 4 ভাগের 1 ভাগ। এরকমটা আমরা লিখতে পারি। তাহলে এইটা মানেই 4 ভাগের 4 ভাগ মানেই তুমি জানো একটা গোটা, এই যে একটা গোটা মিলে গেল, দেখো একটা গোটার সঙ্গে ঠিক সমান সমান মিলে গেল। তাহলে একটা গোটা, এটাকে আমি 1 ধরেছি। আবার বলছি, এখানে এই অঙ্কটায় আমার এই জিনিসটা হচ্ছে 1, এই জিনিসটা হচ্ছে আমার 1 এবং এইটা হচ্ছে এই যে ছোট ছোট ভাগগুলো এগুলো হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে নিশ্চয়ই তোমার বোঝার অসুবিধা নেই। কারণ এই দেখো গোটা জিনিসটাকে আবার বলছি, এটাকেই আমি যদি সমান 4 ভাগ করি তাহলে এই একটা ভাগ হচ্ছে এইটা 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখন নিয়েছি 4 ভাগের 21 ভাগ। তাহলে এটাকে আমরা বলতে পারি যে একটা গোটা, এটা মানে একটা গোটা, আবার এটা মানেও একটা গোটা, এটা মানেও একটা গোটা, এটা মানেও একটা গোটা, আর এটা মানেও একটা গোটা। তাহলে এটা 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1 5টা গোটা আর একটা ভগ্নাংশ। তার মানে 5টা গোটা, এই যে এগুলো এবার যোগ করে দিলাম সিম্পল, 5 যুক্ত 5 4 ভাগের 1 ভাগ। তার মানে এটাই আমরা লিখতে পারি, এটাই মানে হচ্ছে 5 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখো আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে হাতে কলমে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে বারবার হাতে কলমে করে করে বুঝে নেব। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে 4 ভাগের 21 ভাগের মধ্যে গোটা আছে 5টা। তাহলে এটাকে আমরা আরো শর্টে কি করে করতে পারি, এটাকেই আমরা করি এইভাবে যে 21কে আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করে দিই। তাহলে 21কে আমরা 4 দিয়ে ভাগ করে দিই। এই যে 21কে 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 5 20, আর 1 পড়ে রইল, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা 5টা আর একটা পড়ে আছে, সেই জন্য দেখো 5 পূর্ণ 4 ভাগের 1 ভাগ, 5 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে আমরা এইভাবেও করতে পারি, হ্যাঁ, যে এটা আমরা এইভাবেও লিখতে পারি। তোমরা জিনিসটা বুঝে গেলে তারপরে তো খুবই সোজা। যে এটাকে আমরা একবারে বলতে পারি, যেহেতু আমার 5টা গোটা আছে, 21-এর মধ্যে এই যে 21-এর মধ্যে
4 কটা আছে? 21-এর মধ্যে 4 আছে 5টা, তার মানে 4 5, 5 যুক্ত 4 ভাগের 1 ভাগ। এই যে এখান থেকে তুমি পেয়ে যাবে 5টা গোটা, 4 5 এ 20, 5টা গোটা যুক্ত 4 ভাগের 1 ভাগ সমান, এটা আমরা বলবো 5 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। দেখলে বিষয়টা কতটা সোজা। তো চলো আমরা আরেকটা অঙ্ক এরকম ভাবে করে নিই, সেটা হচ্ছে 5 ভাগের 27 ভাগ। তাহলে আমরা এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে কোন অঙ্কটা না, লেখো তোমরা 5 ভাগের 27 ভাগ। 5 ভাগের 27 ভাগ, তার মানে আমাকে এমন একটা টুকরো নিতে হবে যেটার একটা গোটা তাকে আমাকে এইরকম এইটা আমার হবে 5 ভাগের 1 ভাগ, এইটা আমার 5 ভাগের 1 ভাগ বানাতে হবে। তার মানে গোটা জিনিসটা কিরকম হবে? তার মানে গোটা জিনিসটা আমার হবে, তোমরা বুঝতেই পারছো যে এই রকম একটা জিনিস, অর্থাৎ এই তোমার যে গ্রাফ পেপার আছে, গ্রাফ পেপারে চলো আমরা 5টা একককে নিয়ে নিই, 5টা 1 বর্গ সেন্টিমিটারকে নিয়ে একটা গোটা জিনিস মনে করি। তাহলে চলো আমরা করে নিচ্ছি, গ্রাফ পেপার থেকে 5 বর্গ সেন্টিমিটার কেটে নিচ্ছি। এই যে 1 2 3 4 এবং 5, এই তার মানে এখন আমার কাছে এইটা মানে হচ্ছে একটা গোটা জিনিস, এইটা মানে হচ্ছে একটা গোটা জিনিস, বোঝা গেছে? এইটা মানে হচ্ছে একটা গোটা জিনিস। তাহলে এইটা মানে কত? এখন এই একটা টুকরো, এই একটা টুকরো মানে হচ্ছে যে তুমি এই গোটা জিনিসটাকে সমান 5 ভাগ করে দিলে, এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ আর 5 ভাগ, এই দেখো। তার মানে গোটা জিনিসটা ছিল, আমরা এখন এটাকে করে দিয়েছি 5 ভাগ। তার মানে এখানে এই প্রত্যেকটা ভাগ এখন কত করে? 5 ভাগের 1 ভাগ। কেন না, আমার হরটা হচ্ছে 5, তাই এখানে আমার প্রত্যেকটা এরকম বর্গাকার কার্ড আমার হচ্ছে 5 ভাগের 1 ভাগ হিসাবে ধরে আমি অঙ্কটা করব। তার মানে আমাকে এরকম কটা নিতে হবে? 27টা। তাহলে চলো আমরা নিয়ে ফেলি 27টা। আমরা একটু বুদ্ধি করে নিই, আমরা এক রঙের 5টা নিই, এই যে 5, আবার গোলাপি নিই 5টা, তাহলে 5 দুগুণে 10, আর সাদা নিই 5টা, তাহলে 5 3 15, আর লাল নিই 5টা, 5 4 20, আর হলুদ নিই 5টা, 5 5 25, এই দেখো 5 5 25, আর এই ধরো নীল নিলাম 2টো, তাহলে এই দেখো আমার 27টা টুকরো আছে। তাহলে 27টা টুকরোর মধ্যে, তার মানে আমি এইটাকে ধরে নিয়েছি একটা গোটা জিনিস, যে কোনো একটা গোটা জিনিস, এই। তাহলে এইটা যদি গোটা জিনিস হয়, তাহলে আমি এইরকম টুকরো 27টা দিয়ে আমি কটা গোটা জিনিস বানাতে পারবো, আর কটা আমার ভগ্ন অংশ পড়ে থাকবে। তাহলে এখন আমার কাছে এই প্রত্যেকটা ভগ্ন অংশের, এই যে প্রত্যেকটা ভগ্ন অংশ এই রকম দেখতে, ঠিক 1 সেন্টিমিটার এগুলোর মাপ, এর এক একটার ঘর আমার হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তার মানে আমি জানি এইটা হচ্ছে আমার 5 ভাগের 1 ভাগ, তার মানে এইটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তাহলে চলো আমরা 27টা দিয়ে বানাই। তাহলে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ এবং 5 ভাগের 5 ভাগ একটা আমার হলো। তাহলে আমি একটা 5 বানাতে পারলাম। তাহলে এখানে আমি সমান লিখছি কটা 5, আমি যেহেতু আমার আবার বলছি, যেহেতু আমার হর হচ্ছে 5, আমি এই 27-এর মধ্যে কটা 5 আছে দেখব। আগে যেমন আমি কটা 4 আছে দেখেছিলাম, তাহলে এখানে 5 আছে, তাহলে একটা 5 আছে। ভেরি গুড, তোমরা তো দেখে বুঝতেই পারছো ব্যাপারটা কি হবে, তবু আমি একটু করি। 2 3, এই
আমার 27-এর মধ্যে আমি বানালাম দুটো 5, তার মানে এখন আমার আরো একটা 5 হলো। ক্লিয়ার? তার মানে আমি হলুদগুলো দিয়েও আরো একটা 5 বানাতে পারবো, কারণ আমি সেভাবেই নিয়েছি। তোমরা গ্রাফ পেপারগুলোকে কেটে সুন্দর করে রং করে এইভাবে যদি টুকরো টুকরো করে নাও, এই অঙ্কগুলো বুঝতে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে করা যাবে, এবং শতকরার অঙ্কগুলো, ভগ্নাংশের অঙ্ক, সমস্ত অঙ্কগুলো, এমনকি এই ক্ষেত্রফলের অঙ্কগুলোও করা যাবে। তাহলে চলো, আমরা এখানে বানিয়েছি 1, 2, 3, তাহলে 3টে 5, বাকিগুলো আমরা ধরো এখানেই বানিয়ে ফেলি। চলো, 1, 2, 3, 4, 5, তাহলে আমার হয়ে গেল 4টে 5, আর এই সাদা দিয়েও আরেকটা 5 বানাতে পারবো। 1, 2, 3, 4, 5। তাহলে দেখো আমি মোট কটা 5 বানাতে পারলাম? 1, 2, 3, 4, 5, 5 5 25, আর আমার কটা পড়ে আছে? দুটো। তাহলে এই আমার গল্পটা বোঝা গেল যে একটা অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আসলে গোটা অনেকগুলো থাকতে পারে। তাহলে এইটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো, এইটাকে আমরা বলছি 5 ভাগের 5 ভাগ। তার মানে একটা 5 ভাগের 5 ভাগ, দুটো 5 ভাগের 5 ভাগ, তিনটে 5 ভাগের 5 ভাগ, চারটে 5 ভাগের 5 ভাগ, পাঁচটা 5 ভাগের 5 ভাগ, আর একটা 5 ভাগের 2 ভাগ। তার মানে এটা লিখলাম 5 ভাগের 2 ভাগ। তাহলে এটাই আমার হয়ে গেল কি না, দেখো এটা আমার, এইটা মানে কি? একটা গোটা। তাহলে আমি তোমাদের আবার বলছি যে আমি এখানে ধরে নিয়েছি এটা একটা গোটা জিনিস। ঠিক 5টা টুকরো মিলে এইটা আমার একটা গোটা যদি জিনিস হয়, এবং যদি তখন সেক্ষেত্রে আমার গোটা জিনিসটাকে আমি সমান 5 ভাগ করলে এইরকম টুকরোগুলো হচ্ছে আমার 5 ভাগের 1 ভাগ। তাহলে সেই রকম আমি যদি 22টা টুকরো, 27টা টুকরো নিই, তার মধ্যে আমার 5 5 5 5 করে আমি মোট 5টা দল বানাতে পারলাম। তার মানে একটা গোটা, দুটো গোটা, তিনটে গোটা, চারটে গোটা এবং 5টা গোটা, আর একটা ভগ্ন পড়ে রইল 5 ভাগের 2 ভাগ। তার মানে এটাই আমরা বলতে পারি, আরেকটু গুছিয়ে যদি আমরা লিখে ফেলি তখন আমরা এটাকেই বলবো, এই যে 1 2 3 4 5, 5 পূর্ণ 5 ভাগের 2 ভাগ সমান এটাকে আমরা বলবো, সমান এটাকে আমরা কি বলবো? 5 পূর্ণ 5 ভাগের 2 ভাগ। এই তোমার হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা আবার যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নিই, তাহলে 27কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 5 25, আর 2 পড়ে রইল, ব্যাস। তাহলে এইটার সাহায্যে তুমি কিন্তু সহজে এক চান্সেও করে দিতে পারো। কিভাবে? সেটা হচ্ছে আমরা আরেকটা পদ্ধতিতে করে দিই, যেটা তোমাদের সহজেই তাড়াতাড়ি বোঝার পর তো সহজে কাজগুলো করতে হবে, একবার বুঝে নিতে হবে, তারপর সহজে করতে হবে। তার মানে আমি কি করলাম? এই যে যেহেতু ভাগ করেছি, 5 5 25 আর 2 ভগ্নাংশ, তাহলে 5 যুক্ত 5 ভাগের 2 ভাগ সমান 5 পূর্ণ 5 ভাগের 2 ভাগ। তাহলে এইভাবে আমরা কিন্তু জিনিসটা বুঝে গেলাম যে এই অপ্রকৃত ভগ্নাংশের থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে আমরা যাব, এবং তার ধাপগুলো, এবং ব্যাপারটা আসলে কি, এর মধ্যে গল্পটা কি। তার মানে এইটা হচ্ছে আমার একটা গোটা জিনিস। সেই গোটা জিনিসকে যদি আমি 5 টুকরো করি, আমি প্রত্যেকটা ভাগ পাই 5 ভাগের 1 ভাগ। সেই রকম 27টা যদি আমি টুকরো নিই, তাহলে 27টা টুকরো থেকে আমি বানাতে পারবো, এই যে আমি যদি 27টা টুকরো নিই, 27টা টুকরো থেকে আমি বানাতে পারবো গোটা। গোটা কটা বানাতে পারবো? 1 2 3 4 5টা গোটা, আর 5 ভাগের 2 ভাগ পড়ে রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা
তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা একটু এক কাজ করো, তোমরা এটাকে না এই কার্ড দিয়ে এইরকম বর্গাকার যে তোমাদের গ্রাফ পেপারের কার্ড আছে এটা দিয়ে করো। তাহলে পরের অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে? চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। তোমাদের দেখো আছে 5 ভাগের 38 ভাগ। তার মানে 5 ভাগের 38 ভাগ মানে তোমাকে এইরকম কটা টুকরো নিতে হবে? 38টা টুকরো নিতে হবে। দিয়ে তোমাকে দেখতে হবে যে কটা তুমি 5-এর দল বানাতে পারছো। 5-এর দল বানিয়ে তুমি প্রথমে তার আগে তোমাকে আরও একটা কাজ করে নিতে হবে। তোমাকে করে নিতে হবে কি, আগে একটা গ্রাফ পেপার কেটে 5 বর্গ সেন্টিমিটার মানে এই যে এইরকমটা নিয়ে 1 2 3 4 5 5টা ঘর নিয়ে তোমাকে দেখিয়ে নিতে হবে পাশে যে এইটা হচ্ছে তোমার একটা গোটা জিনিস। এইটা হচ্ছে তোমার একটা গোটা জিনিস। এটা যদি গোটা জিনিস হয় তাহলে তোমার এই একটা ভাগ হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তাহলে এই রকম তুমি কটা নিয়েছো? 38টা নেবে। 38টা নিয়ে দেখবে তার মধ্যে কটা হয়, দিয়ে তুমি কিন্তু এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে তুমি বুঝতে পেরে যাবে যে এই 5 ভাগের 38 ভাগের মধ্যে 5 ভাগের 5 ভাগ কটা আছে, দিয়ে তুমি করবে। তাহলে এইভাবে তোমরা হাতে কলমে এই অঙ্কগুলো করো এবং আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের অবশ্যই জানাবে। এবং এরপরের দিন আমরা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ এটা রূপান্তরগুলো দেখব। এবং তাহলে দেখবে আমরা পরের অঙ্কগুলো ঝটপট করে কত সহজে বুঝতে পারবো। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। তোমাদের আমরা কতগুলো ঠিক এইরকম অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পরিণত করতে দিচ্ছি, তোমরা আমার সাথে লিখে এগুলো করে ফেলো। চলো তোমাদেরকে কতগুলো আমি দিচ্ছি সেগুলো করে ফেলো। এই বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি 7 ভাগের 25 ভাগ, 9 ভাগের 28 ভাগ, 7 ভাগের 16 ভাগ, 12 ভাগের 27 ভাগ। এইগুলো তোমরা কিন্তু কিভাবে করবে? অবশ্যই কার্ড দিয়ে করো এই রকম করে। তার মানে তুমি তখন করবে কি, এই রকম তোমার 7 বর্গ সেন্টিমিটারের একটা কাগজ নিয়ে তুমি বলবে এটা একটা গোটা, এটা 9 বর্গ সেন্টিমিটারের কাগজ নেবে 7, এটা 12। তাহলে এইভাবে তোমরা করো। আর তোমরা যদি চাও তোমরা কিভাবে অঙ্কটা করলে তার একটা ভিডিও করে আমাদের পাঠাতে, আমাদের খুব ভালো লাগবে এবং আমরা কিন্তু আমাদের এই ক্লাসে তা দেখাতে পারি। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। আশা করি বোঝাতে পেরেছি আমরা। এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমার যদি কোনো বিষয় মনে হয় যে এই বিষয়টা আমরা যাতে তোমাদের সাথে আরেকবার আলোচনা করি বা এই বিষয়টা বুঝিয়ে দিই, তাও আমাদের জানাবে। আর তুমি যদি চাও আমাদের ক্লাসে অংশ নিতে তাহলে তো নিতেই পারো। তোমরা তো জানোই আমাদের আগের ক্লাসগুলো দেখতে হলে ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলেই পেয়ে যাবে আমাদের আগের ক্লাসগুলো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় অনেক অনেক মজার আসর নিয়ে। খুব ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এবং অবশ্যই হাতে কলমে আমরা যেগুলো তোমাদের বলার চেষ্টা করছি সেগুলো করবে। দেখা হবে আগামীকাল। টাটা। গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা। সবাই মিলে
সবার পাশে বাঁচার রূপকথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপ